সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই সময়ে একটি মাত্র বিষয় সারা দেশে আলোচনার কেন্দ্রে আছে, জাতীয় সংসদ এবং গণভোট, এই দুইটি নির্বাচন। এই দুই নির্বাচনের পাশাপাশি আজকে আমাদের এই স্টুডিওতে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমরা সরকারের বিভিন্ন বিষয়, এই সময়ে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জাহিদ ভাই। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি তো খুব ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আপনার সময় কাটে এবং গত 17 মাস মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময় পার করেছেন আপনি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল 3টি এজেন্ডা, যেটা বারবার বলা হয় যে নির্বাচন, বিচার, সংস্কার এবং নির্বাচন, তো আমরা দেখেছি সংস্কারের ব্যাপারে একটা পর্যায়ে গিয়ে এখন এটা গণভোটে যাচ্ছে। বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল দুইজনের বিরুদ্ধে রায় হয়েছে এবং আগামীকাল আরেকটি রায় আছে, গুরুত্বপূর্ণ রায়, জুলাই গণহত্যায় চানখারপুলে যে ঘটনা ঘটেছিল। আর এখন তো সব কিছুর ফোকাল পয়েন্ট এই মুহূর্তে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনারাও বলছেন, সবাই বলছে, জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট হচ্ছে, সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের উপর। তো শুরুতে আমি নির্বাচন নিয়ে আপনার বক্তব্য জানতে চাইব, যে নির্বাচনের প্রস্তুতি, প্রচার, প্রত্যাশা এবং নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা, এই সামগ্রিক বিষয়টা আপনি যদি বলেন আপনার দৃষ্টিতে। আপনি একজন দীর্ঘদিন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, শুধু সরকারে থেকেছেন, আপনার অভিজ্ঞতার ঝুলি ভরপুর বিভিন্ন বিষয়ে, নির্বাচনে অনেকগুলো নির্বাচন কভার করেছেন। না, আমি বলবো যে খুবই মানে যেই শুরুটা হয়েছে সেটা খুবই অসপিশাস বিগিনিং, মানে খুব ভালো একটা শুরু হয়েছে, সুন্দর শুরু হয়েছে আপনি বলতে পারেন। একটা দেখেন যে একটা মেইন যে পার্টিগুলো তারা ক্যাম্পেইন করছে সারা বাংলাদেশে এবং প্রচুর লোক হচ্ছে, একটা দুইটা না, লাখ লাখ লোক হচ্ছে। তো এটা সব জায়গায় হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের একটা এই নির্বাচন নিয়ে স্বতঃস্ফূর্ত একটা ইন্টারেস্টটা আছে, মানুষ খুবই আগ্রহটা খুব বেশি, এটা একটা বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে যদি আপনি যে ইলেকশন আসলে যেটা হয়, যে আশঙ্কাটা হয় যে নিরাপত্তা পরিস্থিতি কেমন থাকবে, আমরা যারা ক্যাম্পেইন করছেন তারা কি কোনো ধরনের ভায়োলেন্সের শিকার হবেন কিনা, বা দুইটা দল বা মেজর পার্টিগুলোর মধ্যে কোনো সমস্যা বা কোনো ভায়োলেন্স হবে কিনা। আপনি দেখেন, আমি তো সেই 1996 থেকে ইলেকশন কভার করি। আমি বলবো যে নিরাপত্তার দিক দিয়ে খুবই এখন পর্যন্ত ভালো আছে। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ ভালো থাকবে এটা। আর তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে মানুষের গণভোট নিয়েও যথেষ্ট ইন্টারেস্ট আছে। তারা এটা, আপনি ইভেন গ্রামের লোকগুলোও বলেন বা ঢাকার লোকগুলো, অনেকে বলেন যে এত কঠিন কঠিন বিষয় গ্রামের লোকরা বুঝবেন না, কিন্তু আমরা যখন কথা বলি তারা কিন্তু তাদের মতো করে বুঝে নিয়েছেন। তারা বলছেন যে হ্যাঁ, সংস্কার যদি চাই তাহলে পুরো হা ভোট দিব, সংস্কার না চাইলে তাহলে আমরা হা ভোট দিব না। এই তো তাদের কাছে ইকুয়েশনটা খুবই সরলভাবে তারা দেখছেন। তো ফলে আমি মনে করি যে সব মিলে নির্বাচনটা একটা খুবই মানে আমরা যেভাবে চাচ্ছিলাম তার চেয়েও ভালোভাবে, মানে শুরুটা অ্যাটলিস্ট হয়েছে, প্রচার প্রচারণা শুরু, প্রার্থিতা শুরু, এটা শুরুটা অ্যাটলিস্ট হয়েছে। আরেকটা হচ্ছে যে দুই পার্টির মধ্যে কোয়ালিটেটিভ আলোচনা হচ্ছে। এমন না যে আমি আপনাকে ওয়ার অফ ওয়ার্ডস হয় না, কথার যুদ্ধ, সেইটা না হয়, যেটা হচ্ছে আমি আপনাকে আইডিয়া দিয়ে কাবু করতে চাচ্ছি, আপনি আমাকে আবার আইডিয়া দিয়ে উইকেন্ড করতে চাচ্ছেন, যে না আমি হেলথে এত স্পেন্ডিং করব, আমি সন্ত্রাসের ক্ষেত্রে আমার অবস্থান এই, আমার দুর্নীতির ক্ষেত্রে আমার অবস্থান এই, ধরনের যেগুলো মানুষ আসলে গুড গভর্নেন্স রিলেটেড যেই কথাগুলো, সেগুলো প্রচুর আসছে, সবাই এই কথাগুলো বলছেন। না, তো 22, 23, 24, 25, আমি যদি এই 4 দিনের প্রচারণার বিষয়টাকে সামনে নিয়ে আসি, এই 4 দিনের প্রচারণায় আপনি যেমনটি বলছেন যে
প্রত্যেকটা দল তার ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে, এর মধ্যে কিছুটা আমরা আক্রমণ পাল্টা আক্রমণও কিন্তু লক্ষ্য না, করেছি। সেটা তো একদমই, এটা ইভেন যদি আপনি ব্রিটেনেও যান, তারা তো অনেক হাইলি মানে রিচ একটা নেশন, তাদের 99% লোক শিক্ষিত, কিন্তু ওইখানেও কি ওয়ার অফ ওয়ার্ডস আছে না, আরো বেশি আছে। আমরা অতটা ইন্টেন্সিভলি ওগুলো দেখি না। তো এইখানেও এটা যেটা হচ্ছে, এটা একদমই নর্মাল। আপনি যদি ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেন, জি। তারা বলবে যে এটা তো আমাদের দেশেও হয়, তারাও কিন্তু এটা খুব আশ্চর্যের কিছু না। আমরা বলছি বাংলাদেশেই বুঝি এগুলো হচ্ছে, আসলে তা না। পুরো পৃথিবীতেই যখন ক্যাম্পেইন হয়, লিডিং পার্টিগুলোর মধ্যে ওয়ার অফ ওয়ার্ডসটা এটা একদম এবং একে অন্যের দোষ খোঁজার বিষয়টা যেটা, যে অবশ্যই। খুব স্বাভাবিকভাবে আমি নির্বাচনকে তো ঘায়েল আপনাকে করার জন্য। ঠকাতে চাচ্ছি, আপনাকে আমি ঘায়েল করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ভোটাররা আপনাকে ভোট না দিয়ে আমাকে দিক, তো অবশ্যই আমি আপনাকে তো আপনার দুর্বল দিকগুলো নিয়ে আসবো, আমার highlight ভালো করবোই। দিকগুলো হাইলাইট হ্যাঁ, করার চেষ্টা করব। তো এটা যাতে এমন কোনো পর্যায়ে না যায় যে এটা পরে দুই পক্ষকে একবারে মুখোমুখি করে তুলে, এই না, সংখ্যাটা আমরা অনেকে এটা করেন chance- মাঝে মধ্যে। আমরা এটা যে এটা কি- চান্স কম দেখছি, কেননা যারা লিড ক্যাম্পেইনার, যারা নেতৃস্থানীয় আপনার যারা তারা কিন্তু দাদা জিনিসটাকে সিভিল রেখেছেন, তারা পুরো জিনিসটাকে একটা মানে খুবই কনস্ট্রাকটিভ রেখেছেন। এটা এমন না যে আমি একদম মানে ভয়াবহ রকমের অ্যাটাক, কাউন্টার অ্যাটাকের মধ্যে হচ্ছে। তারা ডিবেটটাকে জিয়ে রেখেছেন, তারা জনগণকে তাদের আইডিয়া দিয়ে তারা উইন করতে চাচ্ছেন। যারা বলছেন যে না, আমি এই বিষয়ে এই কাজটা করব, ওই বিষয়ে এই কাজটা করব। এবং আমরা কিছু কিছু ইনোভেটিভ ক্যাম্পেইনের একটা ইয়ের মধ্যেও কিছু কিছু চেঞ্জ লক্ষ্য করছি, যে চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আমি যদি তারেক রহমান সাহেবের কথা বলি, বিএনপির চেয়ারম্যানের কথা, উনি দেখা গেল মঞ্চে লোকজনকে ডেকে এনে তাদের মুখ থেকে কথা শোনার চেষ্টা করছেন, কিংবা এলাকার সমস্যাগুলা তাদের মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন। এইরকম কিছু বিষয় আনার চেষ্টা করা হচ্ছে। কিংবা আমরা দেখছি যে ইয়াং পিপুলদের সঙ্গে সকালবেলা সিলেটে এবং চিটাগাঙ্গে আমরা দুইটা ক্যাম্পেইনে যেটা দেখলাম, যে তাদের সাথে একটা ইন্টারাকশন এবং তারা ফ্রিলি কোয়েশ্চেন করার চেষ্টা করছে। যেমন আজকের একটা ঘটনা আমার খুব চোখে পড়েছে, যে একজন প্রশ্নকর্তা চিটাগাঙ্গে বলছিল যে আপনি যেভাবে একদিনে আপনার এনআইডি কার্ডটা পেয়েছেন, আমাদের জন্য কি এরকম কোনো একটা ব্যবস্থা করতে পারবেন? মানে এটা খুবই সিরিয়াস এবং খুব সংক্ষেপে খুবই মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই শার্প একটা কোয়েশ্চেন, যে দেখেন আপনারা প্রিভিলেজ পার্সন হিসেবে পেয়ে যাচ্ছেন, কিন্তু আমরা পাচ্ছি না, আপনি ক্ষমতায় আসলে আপনি এটা করবেন কিনা। এবং তারেক রহমানের অ্যান্সারটাও ছিল যে অফকোর্স আমি এটা স্বীকার করে নিচ্ছি যে আমি যে সুবিধাটা পেয়েছি অনেক ভালোভাবে এটা পেয়েছি, আমি চেষ্টা করব যে লুপহোলসগুলো আছে এগুলোকে কভার করার। তো আমি এটা বলতে চাচ্ছি যে এইটা যে ভোটারদের কথা শোনা, ইয়াং জেনারেশনের কথাগুলো শোনা, মূল হচ্ছে হলো যে নাগরিক যে ইচ্ছাটা, জি। নাগরিক কি চান, নাগরিক অ্যাসপিরেশনটা কি, নাগরিক গুড গভর্নেন্স চান, নাগরিক তার যে সেবাগুলো একদম দোরগোড়া চান এবং সেবাগুলো খুব দ্রুত চান। জি। এই যে এই কথাগুলো তো আগের যে শেখ হাসিনা 16 বছরে তো এটা ছিল না। শেখ হাসিনা যখন যে রিগড ইলেকশন করেছেন, বের হয়েছেন, কারো কাছে তার যাওয়া লাগছে, ক্যাম্পেইনও হয় নাই, তার ভোট তো সে জানে তো সে আগেই জিতে আছে, তো তার তো এটা হয় নাই। না, এটা এই কালচারটা ভুলেই গেছিল। ইনফ্যাক্ট 2008 সাল পর্যন্ত ছিল, কিন্তু গত 16-17 বছরে মানে এই জেনারেশন যারা, তারা এবং এই এখন তো ক্যাম্পেইনের এই কালচারটাই শুধুমাত্র দেখেন। একটা না, আগে অনেক আগে আমরা দেখতাম যে ইলেকশন ক্যাম্পেইনটা আমরা দেখতাম হচ্ছে যে ফিজিক্যালি, যে আমার পাশে পাড়ার মধ্যে দিয়ে একটা মিটিং মিসিং হলো তখন দেখতাম, বা পোস্টার দেখতাম, আর একটা দেখতাম পত্রিকা পাতায়। আর এখন তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল একটা টিকটকে আসতেছে, আপনি ছোট রিলস আসতেছে, আপনি ইনস্টাগ্রামে আসতেছে, আপনি এমন কোথাও নাই জি যে আপনাকে। এবং লাইভ প্রচারটা মানে এবারের ক্যাম্পেইনে, আগের এই 2008 সাল থেকে শুরু করে এই 17 বছর পরের ক্যাম্পেইনে মেজর যে চেঞ্জটা, এখন আপনি পুরো লাইভ দেখতে পাচ্ছেন, সারাক্ষণ আপনার মুভমেন্টটা প্রতি সেকেন্ড আপনার লাইভ হচ্ছে। ইভেন যারা একদম মোজো জার্নালিস্ট বা যারা ধরেন একদমই ওয়ান ম্যান জার্নালিজম করেন, তারাও এটা করছে। আর একটা হচ্ছে যে ড্রোনের ইউজ হচ্ছে, আপনি দেখবেন যে ড্রোন উড়িয়ে এরিয়াল ভিউ কিরকম লোক ছিল আগে, কি সেটা আমরা দেখেছি? দেখি নাই তো। এগুলোতে চেঞ্জ আসছে। তো যেহেতু আপনি এইটার কথা বললেন, আমি ক্যাম্পেইন নিয়ে আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই, যে আমরা এই 4 দিনের ক্যাম্পেইন যদি সামারাইজ করি, প্রধান 2টি কিংবা 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি, যদিও এনসিপি জামাত জোটে 10 দলীয় জোটে আছে, এবং বিএনপি এবং জামাত জোট, এইভাবে যদি দুইটা জোটকে আলাদা করে ক্যাম্পেইনটা খেয়াল করি, যে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে পলিসি লেভেলে
আলোচনাগুলা এখনো ক্যাম্পেইনে আলাপটা একটু কম আসছে। লোকাল ইস্যুসগুলা কিংবা দু একটা জাতীয় বিষয় এগুলো আসছে, কিন্তু পলিসি লেভেলে আমার কথাবার্তাগুলো মনে হয় কম পলিসি আসছে। লেভেলে এটার জন্য অনেকে ওয়েট করছেন যে তাদের ইলেকশন ম্যানিফেস্টোটা নিয়ে, মানে তারা তো ম্যানিফেস্টোতেই এটা আসবে, ম্যানিফেস্টোতে তারা ব্রডার একটা পিকচার নিয়ে আসবেন, তারা দেশ নিয়ে কি ইকোনমিক ভাবছেন, কি চেঞ্জ করবেন, হ্যাঁ, আমাদের সবগুলো ন্যাচারাল রিসোর্সের কি প্রতিটা করবেন, সেক্টর ধরে ধরে তারা জি। তাদের যেটা ডিজায়ার ভিশনগুলা। গুলো, যেগুলো ভিশনগুলো, সেগুলো নিয়ে আসবেন। আমার মনে হয় এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে লোকাল পিপল কিভাবে রেসপন্ড করছে, ওনারা এটা দেখছেন, তারা তাদের কাছে যে স্পিচগুলো দেখছেন, যেগুলো রিয়াকশনটা কেমন হয়। সো ফার আমি বলবো যে এটা ফ্যান্টাস্টিক একটা ক্যাম্পেইন, Starting is ফ্যান্টাস্টিক very good. স্টার্টিং। কোনো তেমন একটা কোনো ভায়োলেন্স নাই। আমি পুলিশের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে আগের বছরগুলোতে যে ইলেকশনের সময় যে ভায়োলেন্স হচ্ছে সেই রকম তার চেয়ে কি বেশি কিছু হচ্ছে? কয় না, তারা কিন্তু বলছে যে, এবং আমরা আশা করছি যে কয়েকদিনের মধ্যে আমরা পুলিশের থেকে নিয়ে সেই 91 থেকে এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটার সময় কী রকম ভায়োলেন্স হয়েছে আমরা এটার একটা ডেটা সবাইকে দিতে বাট পারবো। এইটা ভেবে সরকার কি মানে একটু রিলাক্টেন্ট মুডে চলে গেলে বিপদ তো যে কোনো সময় হয়ে না যেতে না, পারে? আমরা আমাদের আপনারা তো অ্যাসেস করে এবং আমাদের যথেষ্ট সিকিউরিটি প্রিপারেশন আছে। পুলিশ যে কোনো কোনো কিছু কিছু জায়গায় দু একটা যে যখনই ঘটনা ঘটেছে পুলিশ যে ইন্টারভেন করছে, মিলিটারি যে ইন্টারভেন করছে, এবং লোকাল প্রশাসন খুবই বিজি আছে, তারাও এটা নিয়ে ইন্টারভেন করছে। আমরা আমাদের প্রস্তুতিটি সবাই দেখছেন, এবং আজকে আপনি দেখেছেন যে ইলেকশন কমিশন ডিপ্লোম্যাটদেরকেও একটা ব্রিফ করেছেন, ওইখানেও কিন্তু তারা একটা ভালো একটা পিকচার দিয়েছেন যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। না, তো এইটাই যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে ইলেকশনের আগে অনেক দিন ধরে এই নিরাপত্তা ইস্যুটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকে। এবং এখনও কিন্তু, কারণ ইলেকশন ডেটা তো সামনে রয়েই গেছে, যত সময় ঘনিয়ে আসবে তখন উত্তাপ তত বাড়বে এবং যত এটার জন্য ক্যাম্পেইনেরই এটা হবে। আমরা ক্রেডিট দিব পলিটিক্যাল পার্টিগুলোকে। জি একটা খুব মেজর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে মনোনয়নের সময় আমরা আগের পুলিশের সাথে আমরা যখন কথা বলে জিজ্ঞেস করি, তারা বলেছে যে মনোনয়ন যখন সাবমিশন হয় তখন ওই সময় যে একটা ডেমনস্ট্রেশন হতো এটাকে নিয়ে প্রচুর বিশৃঙ্খলা ভায়োলেন্স হতো। হতো, জি প্রচুর। এবার কিচ্ছু হয়নি। না, এবার প্রক্রিয়াটাতেও তো চেঞ্জ আনা হয়েছে, ওই মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার না, সিস্টেমটাকে মিছিলের তুলে দেওয়া চেয়েও হয়েছে। তারপরেও আরেকটা জিনিস হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের রেবেল ক্যান্ডিডেটদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি একে দিচ্ছি, তুমি একে মেনে নাও। অনেক ক্ষেত্রে মেনে নেওয়া হয়েছে। আগে যেমন ধরেন একটা কনস্টিটিউয়েন্সিতে দেখা গেল না, সেটা তো বড় দলগুলোর ক্ষেত্রে এখনো তো বিএনপির প্রায় 70 জনের মতো বিদ্রোহী প্রার্থী কিন্তু এটা রয়ে একক গেছে। বা দুই, অন্যান্য সময় একটা কনস্টিটিউয়েন্সিতে 7 জন 8 জন থাকে। হ্যাঁ, এবার সাধারণত একজন, দুই একটাতে দুইজন আছে, এবং দুই একটাতে দুইজন আছে খুবই সাবডিউড মুডে। এবং আমরা বলবো যে সোফার মানে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট, পুরো মানে আমাদের সিকিউরিটি ফোর্সেস সবাই মিলে এভরিওয়ান ইজ ডুইং হ্যাজ ডান এ ভেরি গুড জব। এইখানে আরেকটা বিষয় আমি নিয়ে আসতে চাই, দুইটা বিষয় আনতে চাই। একটা হলো যে আপনি একটা বিষয় নিয়ে আসছিলেন যে ভোট গণনায় বিলম্ব হবে, এটা নিয়ে কেউ কেউ একটু মিস ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে যে এটা আপনি কেন বললেন, এটা যদি একটু এক্সপ্লেইন করেন আপনি। না, এটা আমি বলার মূল কারণ হচ্ছে যে সেই দিন চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ইয়েরা ছিলেন কি যেন, ইলেকশন কমিশনের থেকে, তারপরে যারা যারা ইলেকশন রিলেটেড যারা অফিসিয়ালস, তারা বলেছেন যে আমাদের সবাইকে এখন জনগণকে জানিয়ে দেওয়া উচিত এখনই যে ভোট গণনা একটু দেরি হবে, জনগণকে প্রস্তুত রাখা। দেরি হওয়ার কারণটা হলো একটা জায়গায় দুটো ব্যালট, একটা জায়গায় দুটো ব্যালট, এবং আরেকটা হচ্ছে যে আপনার পোস্টাল ব্যালট, সেটা তো আপনার খাম ছিটতে হবে, ইয়ে করতে হবে। তো এখন ওই মিটিংয়ে চিফ অ্যাডভাইজার যেহেতু ওই মিটিংটা লিড করেছেন, এবং সেখানে ইলেকশন কমিশনের যে সেক্রেটারি উনিও বলছিলেন যে না, এটা আমাদের সবাইকে জানিয়ে দিতে হবে, সেই অনুযায়ী আমরা জানিয়েছি। পরের দিন থেকেই দেখেছেন যে ইলেকশন কমিশনের ওনারা ওই কথাটা, এটা ওই মিটিংয়ের একটা ওই মিটিংয়ে এই কথাটা এসেছিল, আসার ফলে আমরা আগের থেকে আমরা এই দেরিটা, মানে আপনি যেহেতু বললেন যে ইলেকশন কমিশনের কর্মকর্তারা ছিলেন, চিফ অ্যাডভাইজারকে ব্রিফ করেছেন, তো এমনিতে সাদামাটা চোখে দেখলে তো তাইলে আমাদের দেখা যায় যে ভোট কাউন্টিংয়ে সকাল পর্যন্ত হয়ে যায়।
তো এখন যদি 2টা হয় তাহলে কি এটা পরের দিন সকাল পর্যন্ত যাবে না, আরো না, 12 এটা ঘন্টা? কয়েক ঘন্টা আমরা মানে এখন তো দেখা যায় যে 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত লেগে যায় এই ভোট কাউন্টিং এ। যাই আমরা লাগুক, ভোরবেলা গিয়ে ফল যেটা পাই, নরমাল টাইম তার থেকে কয়েক ঘন্টা বেশি লাগবে। কিন্তু এটা আপনার একটার ইলেকশন জায়গায় 2টা কমিশন, ব্যালট হলে তো ডাবল টাইম লাগার কথা। ওই এটা আপনাকে ইলেকশন কমিশন আপনাদেরকে ডাবল টাইম লাগার না লাগবে না, কারণ প্রার্থী একাধিক। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং একটা ইলেকশনে ব্যালট পেপারে একটা এডিশনাল একটা ব্যালট পেপার কাউন্ট করার জন্য যে সময়টুকু দরকার জি, সেটুকু জি, জি। সেইটুকু। তো আমরা আশা করছি যে এটা জনগণ এটা বুঝবেন এবং এটা ইলেকশন কমিশন এটা ইয়ে করছে। আর অনেকে আমাকে আমাকে একবারই ভাই আপনি এটা বললেন কেন? জি। এটা আসলে ওই মিটিংয়ে এই কথাগুলো এসছে বলে Exactly. আমি এই মিটিংয়ে কথাগুলো মানুষজনকে বলেছি। এবং এটা আগে বলে দেওয়াতে লোকজনের সচেতনতা বাড়বে, এটা নিয়ে একটা উত্তেজনা ওই দিনে হঠাৎ করে হ্যাঁ, শুনলে হ্যাঁ, এটা যেন নিজে- মানুষ অস্থির না হয়, মানুষ আগের থেকেই যেন প্রিপেয়ার এবং থাকে যে ইলেকশন কমিশন এটার ব্যাপারে ক্যাম্পেইনটা আরো জোরদার করার কোনো না, ইয়ে আছে ওনারা মানে এটা এটাকে জানানো এটা সবাইকে। ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি আক্তার হোসেন, জি, উনি জি। কিন্তু এটা খুব ভালোভাবে সবাইকে ব্রিফ করেছেন। আমার বলার পরে জি। উনি এটা ওনাকে কোশ্চেন করা হয়েছিল এবং উনি কিন্তু একদম কোন কোন কারণে এটা একটু অল্প একটু সময় বেশি লাগবে সেটা উনি explain করেছেন। একদম ভালোভাবে এক্সপ্লেন আচ্ছা, করেছেন। আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যেমনটি বললেন যে প্রাথমিকভাবে আমরা এখনো যা দৃশ্যমান দেখছি তাতে নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে এবং দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে ভারতের মাটিতে ইন্ডিয়াতে আওয়ামী লীগের উদ্যোগে দুইটা সম্মেলন হয়েছে এবং এই 2টা সম্মেলনেরই যে মূল সুর, এটা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার একটা প্রচেষ্টা তাদের এই বক্তব্য থেকে বেরিয়ে আসছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি সেকেন্ড ডে সম্মেলন যেটা দেখছিলাম, যে তারা গণভোটটাকে খুব এমফেসিস দিচ্ছে, খুব গুরুত্ব দিয়ে তারা দেখছে, যে মনে করছে যে গণভোটটা হয়ে গেলে মনে হয় তাদের অস্তিত্বের নিয়ে প্রশ্ন দেখা দেবে আওয়ামী লীগের। তো তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার ব্যাপারে যে চেষ্টা চালাচ্ছে, যদিও আজকে বাংলাদেশ গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে এবং এটাকে কন্ডেম করা হয়েছে, স্ট্রংলি এটা কন্ডেম করা হয়েছে। তো এইটা কি আলটিমেটলি তারা কি কিছু করতে পারবে এবং এটা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে তাদের এই সমস্ত উদ্যোগ? না, তারা তো অনেকদিন ধরেই চাচ্ছে যে আমাদের যে নির্বাচনের যে প্রক্রিয়াটাকে এটাকে ডিসরাপ্ট করার জন্য বিদেশিদেরকে দেখানো যে দেখো আমরা ছাড়া এখানে একটা ভালো ইলেকশন হবে না, আমাদের এত গ্রাউন্ডে এত সাপোর্ট আছে। কিন্তু সত্যিকার অর্থে কি তারা তো এই সিমিলার অ্যাটেম্প নিয়েছিল নভেম্বর মাসে। তারা দে ওয়ান্টেড টু শো দেয়ার ফোর যে না আমরা এখনো, কিন্তু একটা মিছিল করতে পেরেছে না, সারা 17 বাংলাদেশে। নভেম্বর তারা টোটালি পরাস্ত হয়েছে, যদি 17 ওইটাই বলা যায়। নভেম্বর যখন যেদিন রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে, নাই, কিছু 13 নাই, তারিখে 13 তারা একটা তারিখ- ডেমনস্ট্রেশন করার চেষ্টা করেছিল, ওরা কিন্তু যেটা 17 তারিখে করেছে ফেল সত্যিকার করেছে। অর্থে ওরা যেটা করেছে ময়মনসিংহে একটা গাড়ি পুড়িয়ে ওইখানে একজনকে মেরেছে, বিভিন্ন জায়গায় ককটেল মেরেছে, বেশ কিছু বাস পুড়িয়েছে, পরিত্যক্ত বাস, এবং কিছু গির্জায় ওরা আক্রমণের চেষ্টা করেছে, ককটেল ককটেল মেরেছে। তো এতে কি হয়েছে? এতে যে ওরা যে একটা ব্যাংকরাপ্ট পার্টি হয়ে গেছে। আপনি বলছেন যে আমার 40-50% আমার কিছু সাপোর্ট, হ্যাঁ, কিন্তু আপনার তো 1% লোকও তো আপনার হয়ে নামছে না, কেউ বলছে না। কেননা সবাই, প্রত্যেকটা মানুষ বাংলাদেশে যিনি, যার অন্তত মিনিমাম জ্ঞান আছে, সে তো দেখেছে যে হাসিনা এবং তার খুনি বাহিনী এবং তার যে সাপোর্টাররা তারাও তো খুনি হয়ে গিয়েছিল। তারা মিলে আসলে দেশকে কি করেছে? কিন্তু এটার জন্য তো তারা মোটেও অনুশোচনাও দেখায়নি, অনুশোচনা না, প্রকাশ করেনি, অনুতপ্ত প্রত্যক্ষ না, করে- কিচ্ছু না। বরঞ্চ আপনি পুরো 18 মাসটা ধরে তারা আরো মানে হাসিনা এমনি সাধারণ পত্রিকাগুলো যখন বিদেশি পদে তাকে সে একটা ভালো একটা দেয় না, আমরা এই দেশে উন্নতি করতে চাই, আমরা রিকনসিলিয়েশনেই যাই। আর রাতের বেলা যখন টেলিগ্রামে তার সাপোর্টাররা যখন কথা বলে, ইনস্ট্রাকশন দেয়, যেগুলো এই যে ওইখানে যে এটা করো, এই ভায়োলেন্স করো, ওইটা নাও, চোখের বদলে চোখ আর একটা চোখ নাও, এগুলো হচ্ছে তার ভাষা। ফলে জনগণের কাছে সে রিজেক্টেড হয়েছে। গ্রাম অঞ্চলে সে একটা মিছিল করতে পারে নাই, এই না বলে তার গ্রামে। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে যে হাসিনা তো আসলে তার পার্টিকে ধ্বংস করে ফেলেছিল 2014 সালের সময়। কেননা সে রিলাই করতেছে
এই 2014 থেকে 2008-এর ইলেকশনও সে রিগ করে জিতেছে, তখন অবশ্য আরেকজন পার্টির একটা অবস্থান ছিল, একটা অস্তিত্ব ছিল, কিন্তু পর্যায়ক্রমে তার পার্টিকে সে দেখছে যে পার্টি দিয়ে তো সে ইলেকশন জিতবে না, সে তখন পুলিশ লীগের সাহায্য নিয়েছে, অন্যান্য সিকিউরিটি ফোর্সের সাহায্য নিয়েছে, তাদেরকে ইভেন কিছু মিলিটারিরও কিছু অফিসারের সাহায্য নিয়েছে, নিয়ে তারপরে সে ইলেকশনগুলোকে কন্ডাক্ট করেছে, জিতেছে। তো ফলে কোনোদিনও তার ধারণাই ছিল যে না যে আমার পার্টি অ্যাক্টিভিস্টদের দরকার হবে আমার আবার পলিটিক্সে ফিরতে। আপনি তো পার্টি অ্যাক্টিভিস্টদের তো আপনার দরকার ছিল না, আপনার দরকার ছিল লুটেরা, আপনার দরকার ছিল পুলিশ লীগ, এদেরকে দিয়ে আপনি ইলেকশন করিয়েছেন। ফলে যেটা হয়েছে যে এখন এসে যখন দেখতেছে তার পার্টির এখন অস্তিত্ব সংকটে, এখন আসলে কোনো লোক তো নাই। গ্রাম অঞ্চলে যা দেখবেন, আমি সত্যিকার আমি সারা বাংলাদেশ চষে বেড়াই, আমি তো আওয়ামী লীগ দেখি না। কেন বলে যে না আপনি তো সরকারি লোক, এই কথাটা বলেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যান, যে দেখেন আওয়ামী লীগটা কই, আওয়ামী লীগ নাই। কেননা তারা যেই আরেকটা হচ্ছে যে যেই খুন গুম করেছে, এই জিনিসগুলো তো এমন না যে খুব দূরের একটা দেশে হয়েছে, এটা লোকজন জানে, দেখেছে, আপনার চোখের সামনে, এবং আপনার আমার হাতে ভিডিও পর্যন্ত আছে, আমরা ভিডিও এখন তো বিশেষ করে 5ই আগস্টের পরে এটা আরো এক্সপোজ হয়েছে, Expose ডকুমেন্টস এভিডেন্স গুলো অনেকগুলো সামনে সবার আসছে, হাতে হাতে কোথায় কিভাবে গুলি করেছে, কাছে থেকে কিভাবে গুলি করেছে, কিভাবে গুম করেছে, প্রত্যক্ষ সাক্ষীরা আয়নাঘরগুলো বেরোচ্ছে। ফলে তার যে ক্রাইম, জি তার 16.5 বছর 15.5 বছরে সে যে ক্রাইমগুলো করেছে, যে ভয়াবহ রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজ, গুম করেছে, খুন করেছে, ম্যাস মার্ডার করেছে, এক্সট্রাজুরি ক্রস ফায়ারে দিয়ে মানুষের পর সাজানো ক্রস ফায়ারে মানুষকে মেরেছে, কাউরে জঙ্গি বানিয়ে তাকে মেরেছে। তো এগুলো তো মানুষের কাছে এখন সবার মুখস্থ, দেখে কীভাবে করেছে। ফলে আসলে তার সেইটা নাই, এবং দেখবেন যে তার পার্টিটা এখন হয়ে গেছে ফেসবুক কেন্দ্রিক পার্টি। জি ওই ইন্ডিয়ার থেকে তার চেলা চামুন্ডেরা দিয়ে একটা কথা বলে, ইউএসএর থেকে বলে, এই ফেসবুকে গরম করা। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে ভারতীয় গভর্নমেন্ট যে এইরকম যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে তার বক্তব্য এরকম প্রকাশ্যে প্রচার করার এবং ওইখানের সম্মেলন করে এখানে এটা প্রচারের ব্যবস্থা করার যে উদ্যোগ নিয়েছে, মানে এইটাকে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? যে এটা না না, আগে তো আমাদেরকে বলা হতো যে উনি তো ফেসবুকে, উনি তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, সোশ্যাল মিডিয়া তো আমরা কন্ট্রোল করতে পারি না, এই কথাটা আমাদেরকে। আর এবার প্রথম তো দেখলাম যে না, উনি সোশ্যাল মিডিয়াতে না, উনি ভারতের মধ্যে নিউ দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে কথা বলছেন এবং ভিডিও রেকর্ড। তাহলে তো বোঝা যায়, আমরা এই জন্য স্পষ্ট আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি, খুবই কঠিন একটা ফরেন মিনিস্ট্রি যে স্টেটমেন্ট দিয়েছে এটা কড়া ভাষায়, যে এটা উস্কানিমূলক এবং বাংলাদেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি। এবং তাকে একদম বলা হয়েছে সে ম্যাস মার্ডারার। জি, এটা কোনো ধরনের কোনো ইয়ে নাই। না তো তারা যে এখানে যে 4-5 দফা দাবি নিয়ে আসছে, যে তারা জাতিসংঘের আবার তদন্ত চায়, গত 1 বছরে কিংবা 18 মাসে এই ইউনূস সরকার যা করেছে এটার তদন্ত চায়, তারপরে মব সন্ত্রাসের অভিযোগ নিয়ে আসছে, সংখ্যালঘু নির্যাতন, বিরোধী কর্মীদের উপর আক্রমণ, এই সমস্ত অভিযোগ তারা আবার নিয়ে আসছে। কয়েকদিন আগে বের হলো না, আপনি চিটাগাঙে দেখেছেন না? জি জি, ওদেরই লোক হিন্দুদের বাড়ি পুড়িয়ে ওইখানে আবার ব্যানারও টাঙায় দিত, ঠিক না? ওদেরই লোক যেমন অ্যারেস্ট হওয়াতে বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটা একটা সাজানো নাটক। তারা এই কাজটা করতেছে ইন্টারন্যাশনালি দেখানো যে বাংলাদেশে এই গভর্নমেন্টের সময় মাইনরিটি ফেইথের লোকরা নিরাপদ না, এটা একটা দেখানো। এটা হলো হাসিনার এটা পুরনো একটা ট্যাকটিক। ওরা আগে এই কাজগুলো করে নাই। আওয়ামী লীগ এমন কোনো হেনো আকাম বাংলাদেশের ইয়েতে, কিন্তু 2003 সালে আমরা যখন বিল ক্লিন্টন আসলেন তখন লিফলেট করে তারা ক্লিন্টনের কাছে দিল, তখন থেকেই তো আমরা জানি জঙ্গি বাংলাদেশে জঙ্গি আছে এটা বলে। বাসে পুরায় নাই শেরাটনের সামনে, যখন তো 11 জন মারা গেল, এটা বাসে পুরায় নাই। তারও আগে আপনি যদি ইয়ের সময় দেখেন বিহারীদেরকে কারা খুন করেছে, তাদের ইতিহাস আছে এটার। এখন আরেকটা কথা, যে তারা একটা কথা বলার চেষ্টা করছে যে এই নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন না, অংশগ্রহণমূলক না, যেহেতু আওয়ামী লীগ নেই। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের কি বলেছেন এটা একটু পড়ে দেখেন। এটা পার্টিসিপেটরি নির্বাচন, এটা একটা ইনক্লুসিভ ইলেকশন। এই জন্য কেন পার্টিসিপেট কারা করছে? জনগণ করছে, বাংলাদেশের সমস্ত জনগণ করছে। পার্টিসিপেটরি ইলেকশন না হলে আপনি যে লাখ লাখ লোক এই সমস্ত মিছিল মিটিংয়ে যেত না।
মানুষকে তো আপনি ইলেকশন করতে দেন নাই, আপনি তো নিজে ভোট চুরি করেছেন। আপনি তারাই এখন বড় গলায় বলছে যে সব দলকে বাইরে রেখে তারাই এখন বলছে যে এটা পার্টিসিপেট করে আপনি ইলেকশন কি ওটা করতে, মানুষ খুব ভালোভাবে ইলেকশনে মানুষ আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের ফিউচারটা গড়তেছে, এবং আওয়ামী লীগের যেগুলো ভালো ভালো লোক ছিল এরা অলরেডি বিভিন্ন দলে জয়েন করেছে। হ্যাঁ, তারা দেখছে যে না, আমার যে পলিটিক্যাল অ্যাসপিরেশন সেটা যদি আমি বজায় রাখতে চাই তাহলে এই পার্টিতে যাই। যে যার মতো, কেউ যে বিএনপিতে গিয়েছেন, কেউ জামাতে গিয়েছেন, কেউ লেফট পার্টিতে গিয়েছেন। এইটা নিয়ে আরেকটা প্রশ্ন আসে মাঝে মধ্যেই যে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য জামাত এবং বিএনপি দুই দলই খুব উদগ্রীব, মানে এটাকে কিভাবে আপনি দেখেন? না, যদি কেউ যদি আওয়ামী লীগের কোনো লোকের হাতে যদি রক্ত না থাকে, হ্যাঁ, সে তো অবশ্যই যে কোনো মানে উনি যাই, ওনাকে তো কেউ টানতেই পারে, এটা তো অন্যায় কিছু না। আমি তো অবশ্যই চাবো যে আমার পার্টিটা বড় হোক, ঠিক না? কিন্তু আমি এমন লোককে নিব যার বিরুদ্ধে কোনো অ্যাকুজেশন নেই, অ্যালিগেশন নাই, যার বিরুদ্ধে কোনো কেস নাই, অপরাধ করেনি, এরকম লোককে। এখন আপনি যদি যে লোকটা অপরাধ করেন তাকে আমি বাইরে রাখার তো কোনো মানে হয় না। আমি দেখতেছি এটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, এটা বিদেশে হলে ওরাও এই কাজটা করতো। আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটা হলো যে গণভোটের ক্যাম্পেইন। গণভোটের ক্যাম্পেইনে সরকারের, যদিও এটা পুরনো আলোচনা, তো তারপরে আলোচনাটা অব্যাহত আছে যে সরকার কেন এই ভোটের পক্ষে এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। একজন লিগ্যাল এক্সপার্ট এটা নিয়ে একটু কথা বলেছিলেন, বাকি আর কেউ কিন্তু এটা নিয়ে একটা কথা তেমন একটা বলেছেন আমি দেখি নাই। হ্যাঁ, তারপরেও যদি এটা নিয়ে আপনি যারা এটা বলছেন, এটা ওই যে বাম আছে না, বাংলাদেশের তো বামরা হচ্ছে কিছু হলে এটার এগেনস্টে যেতে হবে, ঠিক না? এই জন্য দেখেন ওদের, আপনি যে মিটিংয়ে দেখবেন যে একজন কথা বলতেছে আরেকজন লিসেন, আর এর বেশি কোনো লোক নাই। হ্যাঁ, ওরা কি বললো এটা দিয়ে তো আর বাংলাদেশ চলে না। বাংলাদেশ চলবে যার পপুলার সাপোর্ট আছে তাদের কথায়। ওনারা কি কি বললো এটা কি পুরো বাংলাদেশের মানুষ গণভোটের সাথে আছে। আর হিস্টোরিক্যালি যে কোনো গভর্নমেন্ট একটা গণভোটের সময় সে একটা সাইড নেয়, এটা একটা যে আমি হায়ের পক্ষে বলছি, হ্যাঁ, আমি ন্যায়ের পক্ষে, এটা গভর্নমেন্টের একটা সাইড নেওয়াটা তার একটা নৈতিক দায়িত্ব। এবং এইখানে আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট, আমাদেরকে আপনারা এনেছেন রিফর্মের জন্য। এবং এই যে রিফর্মটা যেটা গণভোটে দেওয়া হলো জুলাই চার্টার, এইটা তো এই ইন্টারিম গভর্নমেন্ট যে ন্যাশনাল কনসেনসাস কমিশন করে দিয়েছিল, তার সাথে পলিটিক্যাল পার্টির যে ডায়ালগের ফসল এটা। তো এটা অবশ্যই গভর্নমেন্ট, এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা নিয়ে ভোট চাওয়া অবশ্যই। এবং এইটার জন্য লিগ্যাল অপিনিয়ন নেওয়া হয়েছে, এবং স্পষ্টভাবে যারা ফর্মার সুপ্রিম কোর্টের জাজ, সিনিয়র লয়ার, তারা বলেছেন যে না, এটা গভর্নমেন্ট করতে পারেন। গণভোটের ক্যাম্পেইনটা কি, টোটাল ক্যাম্পেইনটা আপনারা সরকার করছেন, কিন্তু টোটাল ক্যাম্পেইনটাকে পর্যাপ্ত আপনি মনে করেন? আমরা মনে করছি যে এটা যথেষ্ট পর্যাপ্ত। আমাদের অ্যাডভাইজাররা বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন শহরে গিয়েছেন। আর এখন একটা যেই জিনিস হচ্ছে যে আপনি জনগণের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়, ইন্টারনেট স্পিড একটু ভালো, ফলে যেটা হচ্ছে আমি যে কথাটা বলছি এটা যে একটা মানে খুব হাতিয়ার, একদম প্রত্যন্ত গ্রামের লোক যদি মিনিমামও ইন্টারনেট স্পিড পান তাহলেই উনি দেখছেন। তো ফলে কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে। জি, গণভোটের বিপক্ষে আমরা দেখলাম যে জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের সাহেব খুব সোচ্চার হয়ে না ভোটের পক্ষে উনি প্রেস কনফারেন্সে বলছিলেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজটাও নিশ্চয়ই আপনি দেখেছেন। উনার কোনো আছে, বেল আছে? কে, হু ইজ জিএম কাদের? আমরা ওনার 15.5 বছর ওনাকে, এখন উনি যেহেতু ইলেকশনের ক্যান্ডিডেট, এখন আমি সরকারের হয়ে ওনার এগেনস্টে কিছু বলাটা আমার শ্রেয় না। বাট তারপরেও বলছি, ওনার আয়নার সামনে যে ওনার দাঁড়ানো উচিত, উনি কি করেছেন। হ্যাঁ, ওনার যে জিএম মানে তো বুঝেন, জি দিয়ে হলো গোলাম, উনি কার গোলাম ছিলেন আমরা তো জানি। হ্যাঁ, আমরা একটু ভিন্ন একটা প্রসঙ্গে যাই, যদিও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল। আপনি কি মনে করেন যে সরকারের সিদ্ধান্তটা সঠিক ছিল? অবশ্যই, এটা ডিগনিটির প্রশ্ন, জাতি হিসাবে আমাদের ডিগনিটির প্রশ্ন। আমি কি আমার ডিগনিটির বজায় রাখবো, নাকি আমি মাথা নত করে এই ইয়েটা করব? আমাদের মুস্তাফিজকে পাঠিয়ে দেওয়া হলো, তার সিকিউরিটি নাই, তা আমাদের অন্যান্য খেলোয়াড়দের কিভাবে আপনি সিকিউরিটি দিবেন? আমার দর্শক যদি ওইখানে যে দেখা করে, খেলা দেখে, খেলার পরে খেলা দেখে সে যদি ফেরার পথে তাকে যদি পিটিয়ে কেউ মারে, তখন তো আপনারাই আবার বলবেন যে না,
কেন তাকে এই পাঠানো হলো, গভর্নমেন্ট এটা কেন, সিদ্ধান্ত। ইন্টারিম গভর্নমেন্ট কেন এই টিমকে পাঠালো, এটা বলে এটা ইন্ডিপেন্ডেন্ট বডির রিপোর্টটাও তো ছিল যে বাংলাদেশের জন্য এখানে সিকিউর না। অবশ্যই অবশ্যই আপনি দেখছেন ওইখানে কত লোককে বাংলাদেশ পরিচয়, বাঙালি পরিচয়, বাংলাদেশি পরিচয় করে পিটিএ মেরে ফেলা হচ্ছে, ওদের দেশের লোককেই ওরা পিটিএ মেরে ফেলছে। ভয়াবহ এটা। ওইখানে যে একজন মুসলমানের যে কতটা নিরাপত্তার অভাব আপনি সেটা তো কল্পনা আমরা করতে দেখতেই পারবেন পাচ্ছি। না। এবং কিন্তু ভারতীয় সরকার যে আইসিসি কে ব্যবহার করে সর্বশেষ আমাদের বাদ দিয়ে যে সিদ্ধান্তটা নিয়ে নিল, তো এইটা ভবিষ্যতে আমাদের ক্রিকেটের উপর কোনো প্রভাব ফেলবে কি আপনি কি না, মনে হয়? ডিগনিটি ইম্পর্টেন্ট জিনিস। আপনি ডিগনিটি চলে গেলে কিচ্ছু থাকে না, মাথা নত করে চলার কোনো মানে হয় না। আপনি আপনার ডিগনিটির কথা জানায় দিবেন, আপনি যত ছোট দেশই হন না কেন আপনার এটা জানিয়ে দিতে হবে। তাতে হয় কি, এটা জেনারেশন আফটার জেনারেশন মানুষের মধ্যে ওই প্রাইডটা কাজ করে। প্রাইডটা ইম্পর্টেন্ট। আপনি এটা যদি হারিয়ে ফেলেন, আপনি হিউম্যান হিসেবে লাভটা কি আপনার? আমি খেলা দিয়ে আমি ওইখানে জিতেও তো আমার লাভ নাই, আমি মাথা নত করে জিতে আসলাম, কি দরকার? অনেকেই বলেন যে 18 মাসের 17.5 মাস কিংবা 18 মাসের ডক্টর ইউনূসের সরকার এই 17 মাসে ইন্ডিয়ার চোখে চোখ রেখে যেভাবে কথা বলতে পেরেছে, এটা ভবিষ্যৎ সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করেন? আমরা এই গভর্নমেন্টের একটা বড় আমি সাকসেস বলবো, সেটা হচ্ছে যে তারা ফরেন পলিসিতে তারা ডিগনিটি নিয়ে এসছে, মর্যাদা নিয়ে এসছে, রেসপেক্টের জায়গাটা তৈরি করেছে। যে না, আমি একটা বড়, আমি ছোট দেশ না, আমি 18 কোটি লোকের দেশ। তুমি আমাকে যখন, আমার সাথে যখন তুমি ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট করবা, আমার সাথে যখন তুমি মিশবা, আমাকে ডিগনিটির সাথে দেখবা, আমিও তাহলে তোমাকে সেইভাবে দেখব। আমার মর্যাদা, সাম্যতা, ন্যায্যতা সেইটা সামনে থাকবে আমার ফরেন পলিসিতে। কিন্তু আমি যে গেলাম, আমাকে সারাক্ষণ যদি আমার মাথা নোয়ায় থাকতে হয়, সরি, আমরা এই জাতি তো আমরা না। আমরা না, এটাকে এখন ধরে রাখাটা নেক্সট গভর্নমেন্টের জন্য অবশ্যই তারা সবাইকে এটা করবে। উনি যদি পারেন, বা ওনারা তো ইলেক্টেড গভর্নমেন্ট, ওরা আরও ভালো মতো পারবেন। এখন আপনি যদি না করতে চান সেটা তো অন্য বিষয়। তা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তো জেগে উঠেছে। তারা এমন কোনো গভর্নমেন্ট, যদি কোনো গভর্নমেন্ট এই ধরনের আবার যদি নিজেদের মাথা নতজানু নীতি চালু করে, আমার মনে হয় জনগণ প্রোটেস্ট করবে। ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই যে জুলাই গণহত্যার চানকারপুল মামলার রায় হবে কাল, এবং যেটা বলা হচ্ছিল, আমরা দেখছিলাম যে এটা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে ট্রাইব্যুনাল থেকে। হ্যাঁ, এবং এর আগে যদিও একটা রায় হয়েছে, বাট এটা বলা যায় যে এটা রেসপন্সিবিলিটির যারা শেখ হাসিনা এবং সুপিরিয়র দায়িত্বে, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যেটাকে বলে, সেটার জন্য শাস্তি হয়েছে, সাজা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের এবং আরেকজন তৎকালীন আইজিপির। তো এখন এটা সরাসরি ওই গণহত্যায় যে বিশেষ করে পুলিশ সদস্যরা, চানকারপুলের ঘটনাটার সাথে তাদের সম্পৃক্ততারও বেশি, তাদের বিরুদ্ধে রায় হতে যাচ্ছে, এবং এটা দ্বিতীয় রায় বলা যায় ওই বিচারে, এটা ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। আপনি কিভাবে দেখছেন, এবং ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়াটা কিভাবে সরকার না, মনে আমরা করছে তো যে ন্যায্য প্রসিড করবে? বিচার চাই, সব কিছু ন্যায় বিচারটা খুব ইম্পর্টেন্ট। যারা জুলাই আগস্টে যারা শহীদ হলেন, তাদের ফ্যামিলিগুলো তো ন্যায় বিচার চাচ্ছে, তারা এটার জন্য ওয়েট করছে খুব। এবং সেই ন্যায় বিচারের কাজগুলোই এই আইসিটিতে করা হয়েছে। আশা করা যায় কালকে আমরা ন্যায় বিচার দেখতে পাবো, যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারা পিসফুল প্রোটেস্ট করছিল, তারা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছিল, আপনি তাদেরকে খুন করেছেন, এটা তো অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই যে বিচারটা যে হচ্ছে, এবং আমাদের সময় যে মেজর কয়েকটা বিচার হচ্ছে, আমি বলবো যে এটা আমাদের এই গভর্নমেন্ট তাদের কথাটা রেখেছে, জনগণকে যে কথা দিয়েছিল যে আমরা বিচার কাজটা করব, সেই কাজটা আমরা করেছি। আশা করা যায় কালকে যে ফ্যামিলিগুলো যাদের ছেলে মেয়ে শহীদ হয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন। আমি ভিন্ন একটা প্রসঙ্গে একটু যেতে চাই, যে এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, কিছু ব্যর্থতা তো অবশ্যই আছে। আপনার দৃষ্টিতে মূল সাফল্যগুলা কি আর ব্যর্থতা কি? না, মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে আপনি একটা বিপ্লবোত্তর দেশে, আমি মনে করি জুলাই আগস্টে যেটা হয়েছে এটা একটা বিপ্লব। জি,
এই বিপ্লবোত্তর দেশে অনেক ক্যাওটিক থাকে, স্ট্যাবিলিটি আসতে আসতে অনেক সময় লাগে, অনেক দেশে 10-15 বছর লেগে যায় এই স্ট্যাবিলিটি আসতে। তা এই বিপ্লবোত্তর একটা সমাজে, একটা দেশে এবং 18 কোটির দেশে, রিসোর্সফুল দেশে, সেখানে প্রফেসর ইউনূস পিস অ্যান্ড স্ট্যাবিলিটি নিয়ে এনেছেন। উনি দাঁড়িয়ে ওনার একটা মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটির উনি প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা মানুষ বুঝেও নাই। অনেকে অনেক কথা বলে না যে এই সময় মব সন্ত্রাস হয়েছে, ইয়ে হয়েছে, না বলো যে আপনি রিপোর্ট কার্ডটা দেখেন না, এই পুরো 18 মাসে আপনি রিপোর্টে ক্রাইম আপনি দেখেন, রিপোর্ট দেখেন কতটুক বেড়েছে। আর যেই ধরনের সিচুয়েশন আমরা ফেস করেছি, জি, সেই জায়গায় যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে, জনগণকে শান্ত রাখা, বিপ্লবীদেরকে শান্ত রাখা, সবাইকে শান্ত রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, পিস অ্যান্ড স্টেবিলিটি। এবং এই সময় এর ফলে যেটা হয়েছে, আপনি ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে। উনি এট দ্য সেম টাইম আপনি যেহেতু ফরেন ইনভেস্টমেন্টের কথা বললেন, এটা নিয়ে তো দ্বিমত আসে। আজকেও আমি বণিক বার্তায়, আমি নাম ধরেই বলি, লিড স্টোরি দেখছিলাম, আরও দু একটা বাংলাদেশ প্রতিদিনের স্টোরি দেখছিলাম যে অর্থনীতির ক্ষেত্রে এফডিআইটা তারা বলছে যে বাড়েনি, স্ট্যাটিস্টিক্স দিয়েই বলছে 80%। উনি বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স আমরা দিচ্ছি, আমরা যদি স্ট্যাটিস্টিক্স ভুল দিয়ে নেই, উনি চ্যালেঞ্জ করুক এসে। এটা ফালতু কথা বললে তো হয় না। আমরা যেটা দেখছি যে বিডা নিয়ে, বিডার প্রেসিডেন্ট নিয়ে বণিক বার্তা যতগুলো রিপোর্ট করেছেন, বেশিরভাগ রিপোর্ট ফালতু ছিল। এটা মনে হচ্ছে যে ওনার সাথে ওদের পার্সোনাল কোনো অ্যানিমিউজিটি কাজ করছে, সেই জন্য এই রিপোর্টগুলো হয়েছে। তারা বলছে যে দেশি বিদেশি বিনিয়োগ কমেছে, এটা বাংলাদেশ প্রতিদিনে বলছিল যে আজকের পত্রিকার রিপোর্টে আমি বলছি, 25 তারিখের পত্রিকা, দেশি বিদেশি বিনিয়োগ কমেছে 58%। আমি তো বললাম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 80%, 9 মাসে, এই বছরের 9 মাসে 80% বেড়েছে। বিডা তার প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। বিডার আপনি যদি এখন ওপেন করেন বিডার ফেসবুক পেজ, ওইখানে আপনি যেয়ে দেখবেন। তা আমরা যদি, সরকার কি মিথ্যা কথা আপনাকে বলবে? আপনি যদি মনে হয় যে না ভুল হয়েছে, আপনি বাংলাদেশ ব্যাংকে যেয়ে চেক করে আসেন। বাংলাদেশ ব্যাংকে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনটা দেখে যেমন বিনিয়োগ সম্মেলনে তারা বলছে যে বিনিয়োগ সম্মেলনে যে 3100 কোটি টাকার একটা প্রপোজাল পাওয়া গেছে, প্রস্তাব পাওয়া গেছিল, এখানে 8 মাস পর পরে এসে এখন জানা যাচ্ছে যে প্রকল্প প্রস্তাব নিবন্ধন আগের চেয়ে কমে গেছে। না, নিবন্ধন দিয়ে আপনি কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার এইখানে মূল জিনিস হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। আপনি নিবন্ধন তো আপনি 5,000, হাসিনার আমলে 5,000 নিবন্ধন হতো, হওয়ার পর 5টাও ইনভেস্টমেন্ট হতো না। তো ওইটা দিয়ে তো আপনি আপনার হচ্ছে যে আপনার কি ইনভেস্টমেন্ট হলো, জি, অ্যাকচুয়াল কোনটা ইনভেস্টমেন্ট হলো ওইটা দেবেন। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 80% বেড়েছে। এইখানে ইকোনমি আমি বলতে গেলে আজকে যেমন যুগান্তর এবং বণিক বার্তা আর বাংলাদেশ প্রতিদিন, 3টা পত্রিকার কথা উল্লেখ করলাম। এখানে যুগান্তরের রিপোর্টে যে বিষয়টা আসছিল, সেকেন্ড লিড হিসেবে আজকে ছাপা হয়েছিল যে কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার। এখানে বলা হচ্ছে যে বৈশ্বিক রপ্তানি বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানো এবং আইন শৃঙ্খলা, বাজার শৃঙ্খলা ফেরানো, শিল্প খাত চাঙ্গা করা। আমরা খাদ্য ইনফ্লেশন 14% পেয়েছিলাম, সেটাকে আমরা 7% রেখে যাচ্ছি। আমরা রিজার্ভ যেটা পেয়েছিলাম তার থেকে $10 বিলিয়ন বেশি রেখে যাচ্ছি। রিজার্ভটা অবশ্যই চোখে পড়ার মতো। এবং আজকেও যেটা রিপোর্ট আছে 24 দিনে, হাসিনার আমলের গ্রোথ সবই বানানো গ্রোথ। আমরা যে গ্রোথটা দিয়ে যাচ্ছি সেটা অ্যাকচুয়াল গ্রোথ, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আপনি এসে টেস্ট করাতে পারেন, আপনি কাউকে এনে ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে বলতে পারেন যে আমরা কোনো ধরনের ম্যানিপুলেশন করেছি কিনা, সেটা রেখে যাচ্ছি। আমাদের সময় এক্সপোর্ট কমেনি, এক্সপোর্ট কিছুটা স্ট্যাগনেন্ট আছে, বাট এক্সপোর্ট একটু হলেও বেড়েছে। আরএমজি সেক্টরে এক্সপোর্ট কমে গেছে, যে স্ট্যাটিস্টিকগুলো বারবারই আসছে। পুরো এখন পর্যন্ত আমি বলবো যে একটু হলেও এটা এক্সপোর্টটা বেড়েছে, ইম্পোর্ট বেড়েছে। আপনি চিরাং পোর্টের আপনি দেখেন না, স্বাস্থ্য দেখেন, প্রফিট দেখেন না। চিরাং পোর্টের প্রফিট বেড়েছে। বাংলাদেশে আমি বলবো যে আমরা আরেকটা সেক্টরের কথা বলা হচ্ছে, যেটা হলো যে আপনার ঋণের পরিমাণ, সরকারের ঋণ গ্রহণের পরিমাণটা অনেক বেড়ে গেছে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে আমার কাছে যে 20 লাখ কোটি টাকা। হাসিনার পতনের সময় দেশে সরকারের নেওয়া ঋণ ছিল প্রায় 20 লাখ কোটি টাকা। 24-25 অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে 3,28,249 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার।
এই যে ফিগারটা বলা হচ্ছে 24-25টা আমাদের ওইখানে পড়ে মানে না। জুলাই বাদ দিলে বাকিটা তো আপনাদের মধ্যেই পড়ে আর কি। জুলাই 24-এর জুলাই থেকে শুরু করে জুলাই মাস বাদ দিলে আগস্ট 24 থেকে মানে শুরু করে 25, হ্যাঁ। জি জি। না, তো সেটা বলতে 3,28,000 কোটি টাকা এটা বলা হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকেরই পরিসংখ্যান, এতে ঋণের পরিমাণ 22 লাখ কোটি ছাড়িয়েছে নতুন সরকার কঠিন চ্যালেঞ্জে ঋণ ব্যবস্থায় 22,55,000, মানে এটা সোজা কথায় যে আগের চেয়ে এটা বেড়েছে, আগের চেয়ে ঋণ তো বেড়েছে। আপনার এখানে মূল জিনিসটা দেখতে হবে আপনি ঋণটা সার্ভিস করতে পারছেন কিনা, আপনার রেভিনিউ জেনারেট করছে কিনা, আপনার ঋণ কি বাড়ছে সেটা। ঋণ আপনার অনেক আরও বাড়বে, কিন্তু কথা হচ্ছে আপনি কি ঋণটাকে সার্ভিস করতে পারছেন কিনা, আপনি দিতে পারছেন কিনা, সেই মানে গ্র্যাজুয়ালি তো আরো অনেক ঋণ নেওয়া আছে, সেই সক্ষমতা আপনার আছে কিনা। আমরা এখনো এই ডেট সার্ভিসিং এর ক্ষেত্রে আমরা অনেক অনেক লো কান্ট্রি, আমাদের এমন কোনো কঠিন না। আমাদের যে জিডিপির মাত্র খুব বেশি না, 30-40% আপনার টোটাল ঋণের পরিমাণ, না টোটাল ঋণের পরিমাণ জিডিপির যেই। আর আমেরিকা বা অন্যান্য দেশে যে দেখবেন যে জিডিপির 120%, 130%। আমরা এখনো এই জায়গাটা, এবং আপনার এখানে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ফিগারটাই শুধু যে পরিমাণটা বেড়ে গেছে এটাই একমাত্র বিষয় না, এটা দিয়ে একমাত্র জাজ করা যাবে না। এই বিষয়টা আপনাকে বলি, আপনার ধরেন আপনি ঋণ করলেন 3 লাখ টাকা, ঠিক আছে, কিন্তু আপনার যদি এখন দেখা যায় ঋণ করলেন 3 লাখ টাকা, 3 লাখ টাকার জন্য আপনার যদি দেখা যায় যে ব্যাংক আপনার বললো যে আমাকে 20,000 টাকা করে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে আপনার, হ্যাঁ, এবং আপনার ইনকাম আছে 50,000 টাকা, আপনি এই 50,000 টাকা দিয়ে আপনি 20,000 টাকার ইনস্টলমেন্টটা দিতে পারছেন। এখন আপনি যদি গ্র্যাজুয়ালি আপনার এই 50,000 টাকার জায়গায় আপনি যদি ইনকাম যদি 1 লাখ টাকায় নিয়ে যান, আর ঋণ যদি 20,000 টাকায় 25,000 টাকা বেড়ে 25,000 টাকা হয়, অসুবিধা তো নাই। আপনার মূল জিনিসটা আপনার ইনকামটা বাড়ছে কিনা। আমরা মনে করি যে আমাদের ডেট সার্ভিসিং এর সক্ষমতা আরো বেড়েছে এই সময়, আমাদের এটা বেটার অবস্থায়। যারা এটা বলছে না তারা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল জাগলারি নিয়ে আসে, এটা হচ্ছে এক ধরনের, এটা জনগণের বোকা পেয়ে এই ধরনের স্ট্যাটিস্টিক্স দেয়। আরেকটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যে আপনারা এবার সময় মতো শিক্ষা বোর্ডের বই পৌঁছে দিতে পারেননি এখন পর্যন্ত, প্রায় মানে 6 থেকে 8 পর্যন্ত তাদের বই এখন পর্যন্ত পৌঁছায়। আমরা প্রায় 25 লাখ বই এখনো বাকি রয়ে গেছে, প্রায় 90 আমি বলবো যে প্রায় 99%-এর মতো বই দেওয়া হয়ে গেছে। প্রাইমারিটা হয়ে গেছে, কিন্তু একদম সব যুগেরই প্রায় শেষ হয়েছে। আপনি আগের বছরগুলো হাসিনার আমলে সেপ্টেম্বর পর্যন্ত বই দেওয়া হয়েছে, কেউ রিপোর্টও করে নাই। কোনো আমলে, হাসিনার আমলে মার্চের আগে কোনো বই দেওয়া নাই। ওনারা যেটা করতেন কি, ওই 1 তারিখে বই উৎসব করে একদম দেখানো গিমিক, কিন্তু সারা মাস 3 মাস 4 মাস ধরে যে বইটা দিচ্ছেন ওইটা ওই কিছু লোককে দিয়ে বলতেছেন বই উৎসব আমরা করছি, আর ওই বইটা কোথায় পাবলিশ করাইতেন? কলকাতায় করাতেন, করায় নিয়ে এসে এইখানে নিয়ে আসতেন। আমরা এই বছরে বইয়ের স্ট্যান্ডার্ড বেড়েছে, পাতার স্ট্যান্ডার্ড বেড়েছে, বইয়ের মধ্যে যে কোয়ালিটি রাইটিংয়ের স্ট্যান্ডার্ড বেড়েছে, এবং হিস্টোরিক্যাল ন্যারেটিভ ঠিক হয়েছে, এবং আমরা বলবো যে আমরা ফ্যান্টাস্টিক একটা কাজ হয়েছে। এই বছরের মতো এত দ্রুত বই গত 5-6 বছরে কেউ পান নাই। আরেকটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। এর আগে একবার কোনো একটা আলোচনায় আপনি এটা বলেছিলেন যে এই যে চীনের সাথে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে নতুন কিছু জায়গা আপনারা সর্ট আউট করেছিলেন যখন আমাদের প্রধান উপদেষ্টা চায়না ভিজিট করলেন। এইগুলার এই সমস্ত প্রজেক্টের অগ্রগতি কি? আমরা এর মধ্যে দেখেছি যে পদ্মা ব্যারেজের নিয়ে কালকেও একটা বিশাল স্টোরি হয়েছে আজকের পত্রিকায়, মানে 25 তারিখে, এখন কালকে হয়ে গেছে এটা। তো বিশাল স্টোরি হয়েছে যে এটা, এর আগে কিছুদিন আগে আমরা পরিবেশের দায়িত্বে জেনে আছেন, তথ্য এবং পরিবেশের দায়িত্বে রেজওয়ানা আছেন, ওনার বক্তব্য শুনেছি যে পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আমরা তিস্তা নিয়ে কাজ দ্রুত এগোচ্ছে। এই জিনিসগুলো তো একদিনের বিষয় না, এই জিনিসগুলো অনেক দিন সময় লাগে। তো ওইটা আপনি দেখেছেন চাইনিজ অ্যাম্বাসেডার এন্ড আমাদের ওয়াটার রিসোর্সেস অ্যাডভাইজার রিজওয়ানা হাসান, তারা ইভেন তিস্তা এলাকায় ঘুরতেও গিয়েছিলেন, দেখে এসছেন। এটা নিয়ে আমাদের দ্রুত আমাদের সাথে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়েছে, এবং এটা নিয়ে মানে এই প্রজেক্টটা প্রসিড করছে, আপনি যেটা বলতে চাচ্ছেন। অবশ্যই প্রসিড করছে, অন্যান্য বিষয়গুলো আসছে। আর আমরা চায়না থেকে প্রচুর ইনভেস্টমেন্ট পাচ্ছি, যেমন একটা হান্ডা একটা গ্রুপ আছে, তারা প্রচুর ইনভেস্টমেন্ট করছে
বাংলাদেশের লার্জেস্ট তারা টেক্সটাইল ফ্যাক্টরি করছে এবং ইভেনচুয়ালি তারা গার্মেন্টসে যাবে, 25,000 লোকের মতো তাদের এমপ্লয়মেন্ট হবে। তো এইরকম আমরা প্রচুর ইনভেস্টমেন্ট পাচ্ছি চাইনিজদের তরফ থেকে। যেটা হচ্ছে যে ওদের অনেক যেগুলো লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি ছিল সেগুলো বাংলাদেশে আসছে, শিফট করতেছে। এবং আপনি যদি কাউকে মিরেশ্বরায় পান, দেখবেন যে আন্ডার ফ্যাক্টরি হচ্ছে ওইখানে বড় বড়। এগুলো আমাদের চায়নার সাথে আমাদের মেডিকেল সেক্টরে আপনি কিছু নীলফামারীতে যে 1000 শয্যার হাসপাতালের কথা বলছিলেন, চাইনিজ ডোনেশনেই বলা যায় এটা। হ্যাঁ, পুরোপুরি। এবং এটা আজকে অ্যাপ্রুভাল হলো, একনেকে আজকে এটা অ্যাপ্রুভাল হলো এবং এটার কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এটা স্পেসিফিকলি নীলফামারীতেই হতে যাচ্ছে, এটা ফাইনালাইজ হলো। এটা নীলফামারীতে হওয়ার মূল কারণ হচ্ছে ওই নীলফামারীর ওই জায়গাটাকে ঘিরে একটা হেলথ সিটি করার একটা প্ল্যান আছে। প্রফেসর ইউনূস এইটা বিষয়ে বারবার বলেছেন। তো ওইটা করলে যেটা লাভ হবে, উনি ওনার বক্তৃতায় বলেছেন যে আশেপাশের দেশের থেকেও অনেকে আসবেন, নেপাল, ভুটান, আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর থেকে তারা আসবেন এখানে। আপনি ওইখানে খুব বড় একটা, ওইটাকে ঘিরে আরও যেটা প্ল্যান আছে, একটা নার্সিং ইনস্টিটিউট হবে, মেডিকেল কলেজ হবে এবং স্পেশালাইজ যে হাসপাতাল, হার্টের উপর একটা স্পেশালাইজ বা কিডনির উপরে, ফলে একটা হেলথ সিটি একটা আপনার গড়ে উঠবে। এবং এটা নীলফামারীর একটা জায়গা, এটা সরকারি একটা জায়গা ছিল, সেই জায়গাটা 25 একরের মতো বড় জায়গা, এখানে খুব সুন্দর একটা হেলথ সিটি গড়ে উঠবে। এবং আরো কিছু প্রজেক্টের কথা আপনি বলছিলেন যে ঢাকা চিটাগাং বুলেট ট্রেন চালুর ব্যাপারে চাইনিজ উদ্যোগে, আমরা এটা এবং ঢাকাতে হসপিটাল, চিটাগাংয়ে হসপিটাল, আরো বেশ কিছু প্রজেক্ট ছিল, অনেক পর্যায়ে গেছে। কিন্তু আপনি আমাকে দিছেন হলো 18 মাস, কয়টা কাজ করবেন, ঠিক না? এই কাজগুলো করার জন্য আপনার লং টার্ম ভিশন লাগে। আমাদের আশা যে পরবর্তী যারা আপনারা যেখানে রেখে যাবেন সেই কাজগুলোকে এগিয়ে নেবেন, অবশ্যই তারা এগুলা করবে। এই ধরনের আপনি আরো কিছু বিষয় আছে, এবং একটা বিষয়ে আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তার যাওয়ার আগে আমাদের 2 মিনিট সময় হাতে আছে। তার আগে যেটা বলতে চাই যে এই চীনের সাথে বাংলাদেশের যে উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা, আমরা মাঝখানে দেখলাম যে ফাইটার কেনার ক্ষেত্রে আলোচনা হচ্ছিল। এইখানে কি আমাদের আমেরিকার সাথে আমাদের রিলেশনে, বাইলেটারাল রিলেশনে এটা কোনো সমস্যার সৃষ্টি করছে? কারণ মাঝে মধ্যে আমরা কিছু কথাবার্তা শুনতে পাই, আমাদের নতুন অ্যাম্বাসেডর আসছেন, আসার আগে একটা হিয়ারিং এ আমরা শুনেছিলাম যে এই জাতীয় কথাবার্তা উনি বলে আসছিলেন। এই ধরনের কোনো আমরা শুনি নাই। না, আমাদের সাথে তো চায়নার সাথে খুব ভালো বিজনেস সম্পর্ক। আর চায়না সত্যিকার অর্থে ম্যানুফ্যাকচারিং সেক্টরে চায়নার কোনো তুলনা নাই। আমাদের যদি জব তৈরি করতে হয় দেশে, চায়নার ম্যানুফ্যাকচারারদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদেরকে ইনভাইট করতে হবে, তাদের টেকনোলজি আমাদের লাগবে। তারা যেভাবে জব তৈরি করেছে সেটা আমাদের এখানে রিপ্লিকেট করতে হবে। সেটা ওয়েস্টার্ন ন্যাশন এটা পারবে না, ওদের ওই ফ্যাক্টরিগুলো নাই যেটা চায়না এখন আছে। এবং অন্যান্য অনেক দেশ, আপনি টার্কি চাইনিজ ইনভেস্টমেন্ট নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, ইন্দোনেশিয়া নিয়ে একদম ওদের প্রসপ্যারিটি হয়ে যাচ্ছে। তো আমরা নিলে অসুবিধা কী? এবং এটার জন্য আমাদের বারবার ওদের কাছে যে ওদের ইনভেস্টরদেরকে আমাদেরকে ইনভাইট করতে হবে, তুমি আসো আমার এইখানে এরো। আবার ইউএসও আমাদের ফ্রেন্ড, ইউএসের সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে, আমরা অনেক বিষয়ে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা দুইটাই আমরা সর্বশেষ যে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানকে ইউএসএ ভিজিট করতে দেখলাম। ওইখান থেকে গিয়ে উনি টেলিফোনে কথা বললেন ট্রেড সেক্রেটারি, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকের সঙ্গে, তাদেরকেও কথা বলতে দেখলাম। এবং উনি যে নেগোশিয়েট করছেন, এটা নেক্সট গভর্নমেন্টে যেই আসবে তারা এটাকে ক্যারি ফরওয়ার্ড করবে কিনা এইসব নিয়ে কথাবার্তা, এটা এনশিওর হওয়ার জন্য কথা বলছেন। তো এইটার আমরা খুব কমই মিডিয়াতে দেখছি এটার ব্যাপারে আসছে। আসলে এখানে কি আলাপ আলোচনা কিংবা কি সমস্ত জায়গায় আমেরিকার সাথে আমাদের কোঅপারেশনের জায়গাগুলো কোথায় এই গভর্নমেন্টের একটা বড় বিষয় ছিল যে তারা খুব ট্রান্সপারেন্ট। জি, ডক্টর খলিল ওইখানে গিয়েছেন, প্রতিদিন আমরা প্রেস রিলিজ দিয়েছি উনি কার সাথে মিটিং করলেন, কি আলাপ হলো, একদম স্পষ্টভাবে। একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওই দেশে ভিজিট করছেন, অনেক দেশে এগুলো প্রেস রিলিজই দেয় না। আমরা একদম, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী, তারা প্রতিটা দিন প্রেস রিলিজ দিয়েছে, যতগুলো কথা হয়েছে, কি বিষয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আমরা আসছি, আপনি দেখেছেন। হ্যাঁ, তো এইটা এখন কেউ যদি বলে যে না আমরা এই বিষয়টা এখনো ধোঁয়াশা আছে, এটা আমরা তো মানব না।
প্রত্যেকটা বিষয়ে আমরা স্পষ্ট, এবং এইখানে যখন চিফ অ্যাডভাইজারের সাথে বড় কোনো ডিপ্লোম্যাট আসেন কথা বলেন, আমরা প্রত্যেকটার খুব বড় প্রেস রিলিজ দেই, এবং এটা এমন না যে Details শুধু বলেন, জি। সিলেক্টেড জার্নালিস্ট পান, এটা সবার সবাই জন্য পেয়ে উন্মুক্ত যায়, করে জি, দিই জি। আমরা। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভির আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথির বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।